চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। বিএনপি সরকারের প্রথম 100 দিন টিআইবি এর সাম্প্রতিক প্রতিবেদন, পুলিশ সদর দপ্তরের তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। সরকার গঠনের প্রথম 100 দিনে দেশ জুড়ে রাজনৈতিক সংঘাত, বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে আরও প্রকট করেছে। উল্লেখিত প্রতিবেদন ও তথ্য অনুযায়ী সরকার গঠনের প্রথম 100 দিনে 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 2214টি চুরি এবং মাঠ পর্যায়ে কর্তব্যরত পুলিশের উপর 129টি হামলার ঘটনাও রেকর্ড করা হয়েছে। জননিরাপত্তার এই নাজুক পরিস্থিতি দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেবল মে মাসেই 32টি মব কিলিংয়ের ঘটনা রিপোর্টে উঠে এসেছে। একই সময়ে 30 থেকে 36 জন গণধর্ষণের শিকার হয়েছে। গত 4 মাসে অন্তত 118টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। কেবল মে মাসেই 215টি নারী নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে 56 জন প্রাণ হারিয়েছে। জুন মাসের চূড়ান্ত প্রতিবেদন এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও প্রথম 25 দিনেই 2.5 শতাধিক নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। লক্ষ্মীপুরে মা ও 3 মেয়ে সহ অন্তত 18 জন নিহত হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, উল্লেখিত ঘটনাগুলোর একটি বড় অংশে ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে। আগস্ট 2024 থেকে এ পর্যন্ত সংগৃহীত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নারীর প্রতি সহিংসতা সংশ্লিষ্ট 108টি গুরুতর অভিযোগ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে 69টি ধর্ষণ, 15টি গণধর্ষণ, 12টি ধর্ষণ চেষ্টা, 9টি ঘটনায় ধর্ষকদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠে এসেছে। একই সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 287টি খুনের ঘটনাও বিভিন্ন সূত্রে উঠে এসেছে। এসব পরিসংখ্যান স্পষ্টভাবে নির্দেশ দেয় যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে একটি অপরাধী চক্র দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মারাত্মকভাবে অবনতির দিকে ঠেলে দিয়েছে এবং সারা দেশে জননিরাপত্তা আজ গভীর সংকটের মুখে পতিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক মতবিরোধ ও ভিন্ন মত পোষণের কারণে মানুষ হত্যা ছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারের অন্যতম রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে বর্তমান সরকারের আমলেও আমরা সেই একই পুরনো অপসংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আপনারা জানেন 2025 সালের ডিসেম্বর মাসে রাজধানীর তেজগাঁও কলেজে ছাত্রাবাসে মাদক সেবন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে কলেজের মাধ্যমিক বিজ্ঞান বিভাগ, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে হত্যা করে ছাত্রদল। অথচ জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সন্ত্রাস, হানাহানি, দলীয় লেজুর ভিত্তিমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা এবং জ্ঞান গবেষণা, মুক্ত বুদ্ধি চর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়ক নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা। কিন্তু জুলাই অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে অতীতে সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডের কালো ইতিহাস থেকে ন্যূনতম শিক্ষা না নিয়ে সরকার, দলীয় সংগঠন, ছাত্রদল বর্তমানে শিক্ষাঙ্গনে আবারও বর্বরচিত সহিংসতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। শুধু তাই নয়, গত 10 জুন নোয়াখালীর সেনবাগে মসজিদের সামনে মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি এবং বিএনপি কর্মী রশিদ ও মাদক কারবারি হারুন গংদের বর্বরচিত হামলায় আরাফাত হোসেন ফাহিম নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। সেই ঘটনায় আরও 4 জন গুরুতর আহত হয়। এদিকে গত 21 জুন গাইবান্ধায় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারিকে যুবদলের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হলেও মূল আসামি তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। পুলিশ বাহিনীকে সংস্কার করে জনগণের সেবক বানানোর পরিবর্তে আবারও রাজনৈতিক প্রতিপক্ষ দমন ও চরিত্র হননের হাতিয়ার হিসেবে ব্যবহার করার নগ্ন প্রবণতা দৃশ্যমান হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিশ্ববিদ্যালয়, অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের দলীয় অনুগত ব্যক্তিদের বসিয়ে এবং পেটোয়া বাহিনী ছাত্রলীগকে ব্যবহার করে শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাস, দখলদারিত্ব, ভয়ের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। সেই দুঃসহ পরিস্থিতির অবসান ঘটিয়ে একটি নিরাপদ ও স্বাধীন শিক্ষাঙ্গনের প্রত্যাশায় দেশের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অভ্যুত্থানের পরেও সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি, বরং চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে 2 দফা হামলা চালানো হয়েছে।
এছাড়া রুয়েট, ডুয়েট, সাবিপ্রবি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলা, শাহবাগে সংঘবদ্ধ হামলা চালিয়ে ডাকসুর নেতৃবৃন্দকে লাঞ্ছিত করা এবং ক্যাম্পাস জুড়ে আধিপত্য বিস্তারের নানা ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করেছে। গতকালও রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষের সামনে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালায়। শিক্ষার্থীদের রক্ষা করতে এগিয়ে এলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক খায়রুল ইসলামকেও মারধর করা হয়, তাকে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়, সেই শিক্ষকের দাঁত পর্যন্ত ভেঙে যায় এবং আহত অবস্থায় তিনি কোনো প্রতিকার পান নাই। সেটা মিডিয়াতেও সেই ঘটনাগুলো আসতে দেয় নাই। অধ্যক্ষ থেকে শুরু করে পুরো চক্র এর সাথে জড়িত রয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে সিনিয়রদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনাকে নারী হেনস্থার অভিযোগে ভিন্ন খাতে প্রবাহিত করে হল সংসদের সমাজসেবা সম্পাদক সাজুকে টার্গেট করে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা গত পরশু গভীর রাতে সাজুর কক্ষের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘবদ্ধ উপস্থিতির সিসিটিভি ফুটেজ প্রমাণ করে শিক্ষাঙ্গনে আবারও আবরার ফাহাদের মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চায় তারা। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার, মাদক কারবার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসগুলোকে আবারও অস্থিতিশীল করে তোলা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন মতবাদ, ট্যাগিং ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের বৈধতা তৈরির অপচেষ্টা চলছে। যে দলীয়করণের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ রায় দিয়েছে, আজ সেই একই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগের মাধ্যমে শিক্ষাঙ্গনগুলোতে পুনরায় নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে কয়টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে সবাই সাদা দলের পোস্টের নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা, এই পর্যায়ের নেতাদেরকেই ভিসি পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে স্বাধীন, নিরাপদ ও জ্ঞান চর্চার অনুকূল শিক্ষাঙ্গন গড়ে তোলার যে আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষার্থীরা অভ্যুত্থানে অংশ নিয়েছিল তা আজ পূরণ হয়নি। দেশের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ, শহীদ ও আহত যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ, গণভোটের রায় ও জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী ৩৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির ১, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আওয়ামী ফ্যাসিবাদের আমলে সংগঠিত সকল গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী অদম্য জুলাই শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন। রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ এবং সাময়িকী প্রকাশ। রাজধানীতে শিশুদের চোখে জুলাই জাগরণ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। জুলাই জাগরণ ডকু ফিল্ম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন। সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। জুলাইয়ের স্মৃতি বলা, স্মৃতি লিখন, বক্তব্য রচনা ও বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন। নিজ নিজ জেলায় শহীদের নামে স্থায়ী পাঠাগার প্রতিষ্ঠা। জুলাই শহীদ স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। শহীদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী গাজীদের নিয়ে লাল জুলাই শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন। শহীদের কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎকার এবং মতবিনিময় ও জুলাই দেশব্যাপী জুলাই গ্রাফিতি অঙ্কন। ইকোস অফ জুলাই শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা যখন জুলাইয়ের দিকে তাকাই তখন আমাদের চোখে ভেসে ওঠে আবু সাঈদ, মুগ্ধ, যাদের বুক পেতে দিয়ে তাদের এই বীরত্ব, মুগ্ধর সেই পানি লাগবে পানি বলে ছুটে চলা মানবিক সেই আহ্বান এবং ২৪-এর হাজারো শহীদের আত্মত্যাগ। তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে ভয়ের সংস্কৃতি থেকে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে। মনে করিয়ে দিয়েছে এই দেশের প্রকৃত মালিক কোনো স্বৈরাচার শাসক নয়, বরং এ দেশের মালিক এ দেশের জনগণ। তাই আসুন কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর ক্ষমতা লিপ্সার কাছে এই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ হতে না দিয়ে সব বিভেদ বলে শহীদের স্বপ্নের বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পুনরায় ঐক্যবদ্ধ হই। সবশেষে গণহত্যার বিচার, গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে আগামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি সফল করতে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি, শুভাকাঙ্ক্ষী ছাত্র সমাজ এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার লিখিত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।